রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজির শিক্ষার্থীদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের লাইভের আমার প্রথম ক্লাস। আজকে আমি কেমিস্ট্রি বিষয়ের ক্লাস নিব, যার বিষয় কোড হচ্ছে 65913। এটা লাইভ ক্লাস 1। আজকে 9 জানুয়ারি 2021 সাল। আর আমি শারমিন ফারজানা, ইনস্ট্রাক্টর নন টেক, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তোমাদের এই কেমিস্ট্রি বিষয়ের ক্লাসটি অলরেডি অসীম স্যার শুরু করেছেন এবং তিনি তোমাদেরকে এর মান বন্টন সম্পর্কে গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলেন। তারপরও আমি একটু সংক্ষেপে বলতে চাই যে তোমাদের কেমিস্ট্রি বিষয়ে মোট 200 নম্বরের পরীক্ষা হবে। এই 200 নম্বর দুই ভাগে ভাগ হবে, একটি তাত্ত্বিক অংশের জন্য আর একটি হচ্ছে ব্যবহারিক অংশের জন্য। তাত্ত্বিক অংশটিও দুই ভাগে বিভক্ত, একটা ধারাবাহিক মূল্যায়ন আর একটি হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন, যেটি তোমাদের পর্ব সমাপনী অর্থাৎ প্রথম পর্বের শেষে অনুষ্ঠিত হবে 90 মার্কের। আর ধারাবাহিক যে মূল্যায়নটি আছে সেখানে 60 মার্ক আছে, তার ভেতরে 30 মার্কস থাকবে তোমাদের মধ্যপর্ব পরীক্ষা, আর বাকি 30 মার্কস ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং তোমাদের উপস্থিতির উপরে। আর তোমাদের যে ব্যবহারিক বিষয়টি আছে সে বিষয়ের ধারাবাহিকে থাকবে 25 মার্কস এবং চূড়ান্ত পরীক্ষায় থাকবে 25 মার্ক। এই হলো মোট 50 মার্ক। এখন তোমাদের যে কেমিস্ট্রি বিষয়ে আশা করছি তোমরা সবাই বই কিনে ফেলেছো। এই কেমিস্ট্রি বিষয়ে আমাদের মোট অধ্যায় থাকবে 10টি। দশম অধ্যায়টি হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক রসায়নের, আর প্রথম থেকে নবম অধ্যায় পর্যন্ত তোমাদের পড়তে হবে। এখানে আমি একটি চার্ট দিয়েছি, সেখানে দেখো আমরা একটু জেনে নেই যে এখানে কি কি অধ্যায়ে আছে, অধ্যায়ে আমরা কি কি পড়ব। একদম পড়ার শুরুতেই এই বিষয়গুলো আমরা একটু জেনে নেই, তাহলে আমাদের জন্য পড়তে সুবিধা হবে। প্রথম অধ্যায় আছে দেখো পারমাণবিক গঠন এবং রাসায়নিক বন্ধন। দ্বিতীয় অধ্যায় আছে আয়নিক সাম্যাবস্থা। তৃতীয় অধ্যায় আছে রাসায়নিক বিক্রিয়া, জারণ এবং বিজারণ। অধ্যায় 4-এ আছে পানি বিশোধন। অধ্যায় 5 করসান বা ক্ষয়। অধ্যায় 6 জৈব রসায়ন এবং পলিমার। অধ্যায় 7-এ আছে গ্লাস এবং সিরামিক। অধ্যায় 8-এ আছে সাবান এবং ডিটারজেন্ট। আর শেষ অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় আছে আমাদের সিমেন্ট, পাল্প এবং পেপার। এখন দেখো আজকে যেহেতু আমরা প্রথম অধ্যায় শুরু করব, একদম প্রাথমিক কিছু জিনিস আমরা শিখব। অধ্যায়ের নাম হচ্ছে পারমাণবিক গঠন এবং রাসায়নিক বন্ধন। দেখো প্রথমেই আমরা কি শিখব, যে পদার্থ কি জিনিস, পদার্থের প্রকারভেদ কি, মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে, ধাতু, অধাতু, অপধাতু কি, অণু পরমাণু বলতে আমরা কি বুঝি, পরমাণুর মূল কণিকা সমূহগুলো কি। আর কিছু সংজ্ঞা আমরা আজকের ক্লাসে শিখব, খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা: পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা সবাই জানি যে পদার্থ হলো যার আকার, আয়তন এবং ওজন আছে, তাকে আমরা পদার্থ বলি। সাধারণভাবে এই পদার্থ 3 রকমের হয়। একটা হলো কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। এখন এই যে কঠিন, তরল, বায়বীয় পদার্থ আমরা জানি, এদের গঠন যদি আমরা বিবেচনা করি তাহলে এই গঠনের উপর ভিত্তি করে পদার্থগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে মৌলিক পদার্থ, আরেকটি হচ্ছে যৌগিক পদার্থ। আচ্ছা, মৌলিক পদার্থ কাকে বলে দেখো, যেসব পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। অর্থাৎ এই পদার্থকে ভাঙলে ওই উপাদান ছাড়া আর কোনো উপাদান পাওয়া যাবে না। উদাহরণ কি, তামা, লোহা, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো সবই হলো মৌলিক পদার্থ।
দেখো এখানে একটি মৌলিক পদার্থের ছবি দিয়েছি আমি, এটা লোহা। এরপরে আছে হাইড্রোজেন, এরপরে আছে অক্সিজেন। এই মৌলগুলোর সাথে আমরা সবাই পরিচিত। আমাদের মোট 118টা মৌলিক পদার্থ এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এবার আসো যৌগিক পদার্থটা শিখে নিই। যেসব পদার্থকে ভাঙলে একাধিক মৌলের অস্তিত্ব পাওয়া যাবে তাকে আমরা বলবো যৌগিক পদার্থ। উদাহরণ পানি, কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ যেটা। এখন ধরো পানি, এই পানিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পানির অণুতে আমরা হাইড্রোজেন এবং এই অক্সিজেন এই দুইটা মৌলের অস্তিত্ব পাবো। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যেহেতু পানিটা তৈরি হয়, সুতরাং পানি একটা যৌগিক পদার্থ। এরপরে ছবিটিতে দেখো এখানে কার্বন ডাই অক্সাইডের একটা অণু দেওয়া আছে। কার্বন ডাই অক্সাইডে কি হলো, কার্বনের সাথে দুইটা অক্সিজেন আছে, অর্থাৎ এই পদার্থটিকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে কার্বন ও অক্সিজেন এই দুইটা মৌল আমরা পেয়ে যাব। আছে সোডিয়াম ক্লোরাইড, এখানেও দেখো সোডিয়াম এবং ক্লোরাইড এই দুইটার সমন্বয়ে এই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ তৈরি হয়, সুতরাং এটাও হলো একটা যৌগিক পদার্থ। পৃথিবীতে যৌগিক পদার্থের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আমরা একটা মৌলের সঙ্গে আরেকটি মৌলের রাসায়নিক বন্ধন তৈরি করে, রাসায়নিক বিক্রিয়া করে বিভিন্ন ধরনের যৌগিক পদার্থ তৈরি করতে পারি। আচ্ছা, এবারে একটু দেখে নাও যে আমাদের যে মৌলিক পদার্থগুলো আছে এই পদার্থগুলোকে আমরা আবার 3 রকমে ভাগ করতে পারি। একটা হলো ধাতু, অধাতু এবং অপধাতু। আচ্ছা, ধাতু কি করে, ধাতু যখন রাসায়নিক বন্ধন গঠন করে তখন এই ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ যে সকল মৌল রাসায়নিক বন্ধন গঠনকালে ইলেকট্রন ত্যাগ করবে তাদেরকে আমরা বলবো ধাতু। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো সবই হচ্ছে ধাতু। তাহলে আমরা মনে রাখবো যে ধাতু ইলেকট্রন ত্যাগ করে। এরপরে আসো অধাতু। অধাতু কি করে, যে রাসায়নিক বন্ধন গঠনকালে অধাতু ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন, হাইড্রোজেন। অর্থাৎ তাহলে আমি মনে রাখবো যে ধাতু হলো ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। এরপরে আসো অপধাতু। অপধাতু কি করে, যে এরা কখনো কখনো এই ধাতুর বৈশিষ্ট্য দেখায়, আবার কখনো অধাতুর বৈশিষ্ট্যও দেখায়। অর্থাৎ কয়েকটি মৌলিক পদার্থ রয়েছে যাদের বেশ কিছু বৈশিষ্ট্য ধাতব প্রকৃতির এবং আবার কিছু বৈশিষ্ট্য অধাতব প্রকৃতির, এদেরকে আমরা বলি অপধাতু। অপধাতু আছে অনেকগুলো, কি কি, আর্সেনিক, বোরন ইত্যাদি। এবারে দেখো যে আমরা এই যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ শিখে ফেললাম। এই মৌলিক বা যৌগিক পদার্থের যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো, ক্ষুদ্রতম কণা পাবো। এখন এই মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক বা কণা যাকে রাসায়নিকভাবে ভাঙবো, ভাঙলে ওই পদার্থের স্বাধীন একটা অস্তিত্ব থাকবে, তাকে আমরা বলবো অণু। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক যাকে রাসায়নিক ভাবে ভাঙলে ওই পদার্থের স্বাধীন অস্তিত্ব থাকে তাকে বলা হচ্ছে অণু। পরমাণু কি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক যাকে রাসায়নিকভাবে ভাঙলে ওই পদার্থের স্বাধীন অস্তিত্ব থাকে না, তাকে বলা হচ্ছে পরমাণু। এখানে স্লাইডে দেখো কতগুলো ছবি দিয়েছি আমি। প্রথম ছবিটি হচ্ছে পানির, এটা পানির একটা অণু। এই পানির একটা অণুর স্বাধীন অস্তিত্ব আছে। এখন এই যে অণু, এই অণুর ভেতরে দেখো অক্সিজেনের একটা পরমাণু আছে, হাইড্রোজেনের 2টি পরমাণু আছে। তাহলে আমার পানি তৈরি করতে, পানির একটি অণু তৈরি করতে আমার অক্সিজেনের একটি পরমাণু লাগছে, হাইড্রোজেনের 2টি পরমাণু লাগছে।
নিচের ছবিটা খেয়াল করো, এখানে একটা কার্বন ডাইঅক্সাইডের সংকেত দেওয়া আছে। দেখো, কার্বন একটা পরমাণু আর অক্সিজেনের দুইটা পরমাণু। কার্বনের একটা পরমাণুর সঙ্গে অক্সিজেনের দুইটা পরমাণু মিলে হয়ে গেছে আমাদের কার্বন ডাই অক্সাইড। তাহলে এই পুরোটা হচ্ছে আমার অণু। আর আমি যদি আলাদা আলাদা করে দেখি, তাহলে এটা কার্বনের একটা পরমাণু, এই দুটো হলো অক্সিজেনের দুইটা পরমাণু। এরপরে এই পাশে দেখো আরেকটি আছে অ্যামোনিয়া। এখানে নাইট্রোজেন পরমাণুর সাথে আমরা দুইটা হাইড্রোজেন পরমাণুকে যুক্ত করেছি। যুক্ত করার ফলে আমাদের অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে, অ্যামোনিয়ার একটা অণু। এরপরে আছে মিথেন। একটা কার্বন পরমাণুর সাথে আমরা চারটা হাইড্রোজেন পরমাণুকে যুক্ত করে পেয়ে গেছি মিথেনের একটা অণু। তাহলে এখানে পানির একটি অণু দেখা যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের একটা অণু দেখা যাচ্ছে, অ্যামোনিয়ার একটা অণু দেখা যাচ্ছে এবং মিথেনের একটা অণু দেখা যাচ্ছে। আমাদের অণু এবং পরমাণু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মনে রাখবো যে অণু কি? মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক, যাকে রাসায়নিকভাবে ভাঙলে ওই পদার্থের স্বাধীন অস্তিত্ব থাকবে, তাকে আমরা অণু বলবো। আর পরমাণু, পরমাণু হবে শুধু মৌলিক পদার্থের, যৌগিক পদার্থের বেলায় হবে না। তাহলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক, যাকে রাসায়নিকভাবে ভাঙলে ওই পদার্থের স্বাধীন অস্তিত্ব থাকে না, তাকে আমরা বলছি পরমাণু। আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো, এই যে আমরা অণু পরমাণু পড়লাম, এগুলোর বেশ কিছু পার্থক্য আমি এখানে দিয়েছি, মোট 5টি আছে। এখানে প্রথম পার্থক্যটি হলো যেটা আমরা সংজ্ঞা হিসাবে পড়লাম, সেটাই তোমরা লিখবা। এরপরে অণুর স্বাধীন সত্তা আছে, অর্থাৎ সে স্বাধীনভাবে থাকে। আর পরমাণুর স্বাধীন সত্তা নেই, সে কি করে? পরমাণু অণুর ভেতরে থাকে। রাসায়নিক বিক্রিয়ায় অণু অংশগ্রহণ করতে পারে না, আর পরমাণু হচ্ছে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, অণুতে মৌলিক এবং যৌগিক দুই রকম পদার্থেরই ধর্ম বিদ্যমান থাকবে। আর পরমাণু যেহেতু শুধুমাত্র মৌলিক পদার্থের বেলাতে হয়, তাই পরমাণুতে মৌলিক পদার্থের ধর্মটাই শুধু বিদ্যমান থাকে। আচ্ছা, অণুর উপাদান অসীম। আমি আগেই বলেছি যে আমরা যে কোনো দুটি পরমাণু মিলিত করে আমরা অণু গঠন করতে পারি, এজন্য অণুর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, অর্থাৎ অসংখ্য অণু তোমরা তৈরি করতে পারবা। আর পরমাণুর উপাদান 118টি আছে এই পর্যন্ত, যার মধ্যে আমাদের মোট মৌল আবিষ্কার হয়েছে 118টা 2012 সাল পর্যন্ত। এর ভেতরে আবার 98টা মৌল আমাদের প্রকৃতিতেই পাওয়া যায়, আর বাকিগুলো আমরা ল্যাবরেটরিতে তেজস্ক্রিয়তার মাধ্যমে পেয়ে থাকি। সুতরাং আমাদের যেহেতু মৌলিক পদার্থ হচ্ছে 118টি, পরমাণুর সংখ্যাও কিন্তু 118টি। আচ্ছা, এবারে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে পরমাণুর মূল কণিকা সমূহ। আচ্ছা, পরমাণুর মূল কণিকা কি? যেসব অতি সূক্ষ্ম কণা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে বলা হচ্ছে পরমাণুর মূল কণিকা। অর্থাৎ আমরা যদি পরমাণুকে বিশ্লেষণ করি, পরমাণুকে ভাঙি, তাহলে আমরা দেখব যে কিছু অতি সূক্ষ্ম কণা দ্বারা এই পরমাণুটা গঠিত হয়। এখন এই মূল কণিকা 3 রকমের হয়। একটা হলো স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর একটা হলো যৌগিক বা কম্পোজিট মূল কণিকা। এখন এই স্থায়ী মূল কণিকা এরা আবার 3 রকমের হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা সম্পর্কে আমরা বিস্তারিত শিখব একটু পরে। তাহলে স্থায়ী মূল কণিকাগুলো আমার কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এরা পরমাণুর অভ্যন্তরে স্থায়ীভাবে থাকে। প্রত্যেকটি পরমাণুতেই আমরা এই 3টি কণিকা পাবো, শুধুমাত্র হাইড্রোজেন ব্যতীত। আমাদের হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন নাই। আচ্ছা, এরপরে অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা
পরমাণুর ভেতরে স্থায়ীভাবে থাকে না, এরা কিছু সময়ের জন্য তৈরি হয়, স্বল্প সময়ের জন্য তৈরি হয়। অস্থায়ী মূলকণিকার ভেতরে আছে মেসন, আছে নিউট্রিনো, আছে অ্যান্টি নিউট্রিনো। এরপরে আসবে কম্পোজিট বা যৌগিক মূলকণিকা। আচ্ছা, এরাও পরমাণুর অভ্যন্তরে স্থায়ীভাবে থাকে না, এরা বিশেষ অবস্থায় বিশেষ কিছু পরমাণুতে তৈরি হয়। কম্পোজিট মূলকণিকার ভেতরে আছে ডিউটেরন, আলফা কণিকা, এগুলোকে বলা হয় যৌগিক বা কম্পোজিট মূলকণিকা। আচ্ছা, তাহলে কি হলো যে মূলকণিকা যেসব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় তারা হচ্ছে পরমাণুর মূলকণিকা। মূলকণিকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হলো স্থায়ী মূলকণিকা, অস্থায়ী মূলকণিকা, কম্পোজিট বা যৌগিক মূলকণিকা। আচ্ছা, এরপরে আমরা শিখব এই যে স্থায়ী মূলকণিকার 3টা প্রকারভেদ আছে, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এদের স্ট্রাকচারটা দেখব আমরা, যেটা কোথায় থাকে একটা পরমাণুর ভেতরে। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনটা কোথায় থাকে সেটা আমরা একটু দেখে নিই। এই ছবিটাতে দেখো, এই যে পরমাণুর, এটা একটা অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন। এর ভেতরে একটা নিউক্লিয়াস আছে মাঝখানে। এই নিউক্লিয়াসের অভ্যন্তরে আমার 2টা মূলকণিকা থাকে, একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন। এরা দুইজন নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে। আর এই নিউক্লিয়াসের বাইরে যে বহিস্থ কক্ষপথগুলো আছে, এই বহিস্থ কক্ষপথগুলোতে থাকবে ইলেকট্রন। তাহলে কি হলো যে একটা পরমাণুর ভেতরে একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন নামক 2টা মূলকণিকা থাকে। আর এই নিউক্লিয়াসের বাইরে যে বহিস্থ কক্ষপথগুলো আছে, সেই বহিস্থ কক্ষপথগুলোতে আমরা ইলেকট্রন পেয়ে যাব। আচ্ছা, এবার একটু ইলেকট্রন এর ভর, চার্জ, এরা কোথায় থাকবে, এদেরকে কে আবিষ্কার করেছে, এগুলো একটু দেখে নেই। এগুলো তোমাদেরকে একেবারে সুন্দর করে শিখতে হবে। এখান থেকে ছোট প্রশ্ন হবে অথবা বড় প্রশ্ন আকারেও আসতে পারে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের বর্ণনা দাও। দেখো, প্রথম ইলেকট্রন কণিকা, এটা 1897 সালে বিজ্ঞানী জে থমসন আবিষ্কার করেছেন। এটি কোথায় থাকবে? অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের বাইরে কোথায়? এই যে আমরা ছবিটাতে একটু আগে দেখলাম যে নিউক্লিয়াসের বাইরে যে বহিস্থ কক্ষপথগুলো থাকে, এই বহিস্থ কক্ষপথেই এই ইলেকট্রনগুলো অবস্থান করে। আচ্ছা, এখন ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.1085 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আচ্ছা, এখন এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন হচ্ছে একটা ঋণাত্মক চার্জবাহী কণিকা, যার চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তোমরা যখন খাতায় এই চার্জ লিখবে তখন অবশ্যই পেছনে যে মাইনাস চিহ্ন, ঋণাত্মক চিহ্নটি আছে, এটি অবশ্যই দেবে। তাহলে আমরা কি জানলাম যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জবাহী কণিকা এবং এর চার্জের মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আসো এরপরে প্রোটন। প্রোটন হচ্ছে 1919 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করেন। প্রোটন কোথায় অবস্থান করে? প্রোটন অবস্থান করে পরমাণুর নিউক্লিয়াসে। এর ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। প্রোটন ধনাত্মক চার্জবাহী কণিকা। দেখো এখানে যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এর মানও কিন্তু ইলেকট্রনের মানের সমান, কিন্তু প্রোটন যেহেতু ধনাত্মক চার্জবাহী, এই জন্য এই চার্জের সামনে দেখো ধনাত্মক চিহ্নটা দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসবো নিউট্রনে। 1932 সালে জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। নিউট্রনও কোথায় থাকে? নিউট্রন থাকে পরমাণুর নিউক্লিয়াসে। আচ্ছা, এর ভর কত? 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর নিউট্রন একটা চার্জ নিরপেক্ষ কণা। দেখো, নিউট্রনের কোনো চার্জ নাই, এখানে 0 দেওয়া আছে, অর্থাৎ নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ কণা। আমাদের একটা পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে, ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে।
এখন আমরা হাইড্রোজেন এবং কার্বন এই দুইটা পরমাণু স্ট্রাকচার একটু দেখি। দেখো, এখানে প্রথমটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু, এর একটা প্রোটন আছে আর বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, অর্থাৎ একটা পরমাণুতে প্রোটন যে কটা থাকবে তার পারমাণবিক সংখ্যাও কিন্তু তাই হবে। দেখো কার্বন পরমাণু, কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। এর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে দেখো 6টা প্রোটন 6টা নিউট্রন আছে এবং এর বহিস্থ যে কক্ষপথগুলো আছে সেখানে আমরা 6টা ইলেকট্রন পেয়ে যাব। তাহলে একটা কার্বন পরমাণুতে 6টা প্রোটন থাকবে, 6টা নিউট্রন থাকবে এবং 6টা ইলেকট্রন থাকবে। আরো দুইটা পরমাণু দেখব, অক্সিজেন এবং নাইট্রোজেন পরমাণু। আসলে প্রথমে অক্সিজেনটা দেখে নেই। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। দেখো এই যে নিউক্লিয়াস, এর নিউক্লিয়াসেও 8টা প্রোটন আছে 8টা নিউট্রন আছে। আচ্ছা, নিউট্রনটা এখানে দেখানো হয়নি, জাস্ট আমরা প্রোটনটাই এখানে দেখিয়েছি ছবিতে। এর বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 8টা, প্রথম কক্ষপথে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে আছে, এই সব মিলিয়ে 8টি আমার ইলেকট্রন অক্সিজেনে। আচ্ছা, নাইট্রোজেন পরমাণুটি দেখো, নাইট্রোজেন পরমাণুতে 7টা প্রোটন আছে 7টা নিউট্রন আছে। এই যে নিউক্লিয়াসে এখানে 7টা প্রোটন থাকবে 7টা নিউট্রন থাকবে। এই যে বহিস্থ কক্ষপথগুলো আছে এই বহিস্থ কক্ষপথগুলোতে থাকবে 7টা ইলেকট্রন এবং একটা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 7। আচ্ছা, এই যে এখন আমরা বলছি পারমাণবিক, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। আসলে এই পারমাণবিক সংখ্যা কি এইটা আমাদের খুব ভালো মতন জানতে হবে। এখানে আমি দেখো সংজ্ঞা দিয়েছি যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে মৌলটির পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ যে মৌলের নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন সংখ্যা থাকবে তাকেই আমরা ওই মৌলটার পারমাণবিক সংখ্যা বলবো। পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। দেখো এখানে আমি আগে যেই নাইট্রোজেনের অ্যাটমিক স্ট্রাকচারটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে নাইট্রোজেনের এইটা হচ্ছে পারমাণবিক নাম্বার 7 আর এটা হচ্ছে নাইট্রোজেনের ভর সংখ্যা, ভর 14। এই যে দেখো এখানে আমি দেখিয়েছিলাম যে নাইট্রোজেনের এই যে নিউক্লিয়াস, এখানে 7টা প্রোটন আছে 7টা নিউট্রন আছে আর এই যে 7টা ইলেকট্রন আছে। তাহলে প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যাও তাই এবং এর পারমাণবিক সংখ্যাও সেটাই। এখানে আরেকটি পরমাণু দেখো আমি দেখিয়েছি হিলিয়াম। এখানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, এটা পারমাণবিক ভর সংখ্যা, আমরা একটু পরেই শিখব। পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 4। তাহলে একটা হিলিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 আর পারমাণবিক ভর সংখ্যা হলো 4। আচ্ছা, এখন আমরা একটু দেখে নেই যে এই যে পারমাণবিক ভর সংখ্যা বা একটা মৌলের ভর এইটা আমরা কিভাবে পেয়ে যাব। আচ্ছা, পারমাণবিক ভর সংখ্যা বের করার জন্য দেখো আমাদের কি করতে হবে, যে একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যেই প্রোটন এবং নিউট্রন থাকে, আমরা একটু আগেই শিখলাম যে একটা পরমাণুর নিউক্লিয়াসের ভিতর প্রোটন থাকবে নিউট্রন থাকবে। এই প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা সমষ্টি, এই সমষ্টিটাকেই আমরা পরমাণুর ভর সংখ্যা বলি। অর্থাৎ কোনো মৌলের একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের, আমি যদি এটাকে খুব সংক্ষেপে লিখি তাহলে দেখো এভাবে লিখতে পারি যে ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আমরা ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে আমরা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দুইটা জিনিস শিখলাম।
যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। পারমাণবিক সংখ্যা আমরা মনে রাখবো যে নিউক্লিয়াসে যে প্রোটন আছে যে কয়টি, সেই সংখ্যাটাই হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যাটা আমরা কিভাবে মনে রাখবো, যে নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন সংখ্যাটি আছে এদের যোগফল হচ্ছে আমাদের পারমাণবিক ভর সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখব, সেটি হচ্ছে আইসোটোপ। আইসোটোপ আইসোটোপ কি? যে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু, একটা মৌলের ভিন্ন ধরনের পরমাণু থাকতে পারে, কি হবে, যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে। অর্থাৎ প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। তাহলে একটা মৌলের ভিন্ন ধরনের কিছু পরমাণু থাকবে যাদের প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে, তাদেরকে ওই মৌলটার আইসোটোপ বলা হবে। এই যে দেখো, এইখানে আমরা হাইড্রোজেনের 3টা আইসোটোপকে দেখিয়েছি, 3 আইসোটোপস অফ হাইড্রোজেন। এই 3টা হাইড্রোজেনের আইসোটোপের সুন্দর সুন্দর 3টা নাম আছে, দেখো, একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। আমরা প্রথমটা দেখি। এগুলো সবই কিন্তু হাইড্রোজেন মৌলের পরমাণু। নাম একটার প্রোটিয়াম, একটা ডিউটেরিয়াম আর একটা হচ্ছে ট্রিটিয়াম। এখানে ছবিটাতে খেয়াল করো, প্রোটিয়াম যেই ছবিটি আছে সেখানে দেখো এর নিউক্লিয়াসে শুধুমাত্র একটি প্রোটন আছে। আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছিলাম কিছুক্ষণ আগে যে একটা হাইড্রোজেনই হচ্ছে একটি মাত্র মৌল যে মৌলটার নিউক্লিয়াসে সাধারণত নিউট্রন থাকে না, সাধারণ অবস্থায় সেখানে নিউট্রন পাওয়া যায় না। তাহলে যেখানে কোনো নিউট্রন নেই সেই হাইড্রোজেনের পরমাণুটিকে আমরা বলবো হচ্ছে প্রোটিয়াম। তাহলে প্রোটিয়ামের কেন্দ্রে একটা প্রোটন থাকবে আর এর বহিস্থ কক্ষপথে শুধুমাত্র একটি ইলেকট্রন থাকবে। এর সংকেতটাকে দেখো আমরা কিভাবে লিখেছি, 1H1, একটা প্রোটন একটা ইলেকট্রন। তাহলে এখানে তোমাদেরকে আমি আরেকটি বিষয় একটু বুঝিয়ে দিতে চাই। আমরা যখন এই ধরনের সংকেত লিখি, যেমন এই যে 1H1, 2H1, 3H1 এরকম যখন লিখি, এই উপরে যে সংখ্যাটি থাকে এটি আমাদের ভর সংখ্যা প্রকাশ করে। অর্থাৎ এ ভর সংখ্যা প্রকাশ করবে এই উপরে যেই সংখ্যাগুলো থাকবে, এই যে উপরে। আর এই পরমাণুগুলোর নিচে এখানে এখানে যা থাকবে এই সংখ্যাগুলো নির্দেশ করবে এর পারমাণবিক সংখ্যা। প্রত্যেকটি মৌলের আলাদা পারমাণবিক সংখ্যা আছে, এই মৌলের পারমাণবিক সংখ্যাগুলো থাকবে কোথায়, এই যে নিচে এখানে। তোমরা খেয়াল করো, ছবিতে ভালো করে খেয়াল করো। আচ্ছা, তাহলে আমি কি বললাম, যে এখানে থাকবে পারমাণবিক সংখ্যা আর এই যে উপরের অংশগুলো এইখানে থাকবে হচ্ছে আমাদের পারমাণবিক ভর সংখ্যা। আচ্ছা, এরপরে আসো তাহলে আমাদের ডিউটেরিয়াম। ডিউটেরিয়ামের ছবিটি খেয়াল করো, দেখো এখানে একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে আর একটা ইলেকট্রন আছে। তাহলে ডিউটেরিয়ামে যখন আমি ভর সংখ্যা হিসাব করব, অর্থাৎ এই যে উপরের অংশটা, এটা যখন হিসাব করব, এখানে 2 কিভাবে হলো, এই যে আমার একটা প্রোটন আর একটা নিউট্রন। অর্থাৎ আমরা তো একটু আগে শিখলাম যে ভর সংখ্যা আমরা কিভাবে বের করি, প্রোটন এবং নিউট্রনের সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। তাহলে একটা ডিউটেরিয়াম পরমাণুর ভর সংখ্যা হবে এই যে 2। এবার আসো ট্রিটিয়ামতে। ট্রিটিয়াম খেয়াল করো, এখানে নিউক্লিয়াসে একটা প্রোটন আছে, সবগুলোতেই দেখো একটা প্রোটন, সবগুলো হাইড্রোজেন পরমাণুতেই একটা প্রোটন আছে। কয়টা নিউট্রন এখানে, 2টা নিউট্রন। তাহলে একটা প্রোটন আর 2টা নিউট্রন মিলে হয়ে গেল 3টা। এই যে দেখো আমাদের এখানে ভর সংখ্যা হচ্ছে 3। তাহলে ট্রিটিয়ামের বেলায় আমি এটা দেখে বলতে পারি যে আমার একটা প্রোটন থাকে, 2টা নিউট্রন থাকে আর একটা ইলেকট্রন থাকে। তাহলে আমাদেরকে যদি বলে যে হাইড্রোজেনের 3টা আইসোটোপের বর্ণনা দাও, আমরা কিন্তু খুব সহজেই ছবি 3টা মনে রাখলেই বর্ণনাগুলো কিন্তু আমরা দিতে পারবো। তাহলে আসো প্রথমে আরেকবার একটু শিখে নেই যে আইসোটোপ কাকে বলে। কোনো মৌলের
ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলা হয়। সেখানে আইসোটোপ কয়টা? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই 3টা আইসোটোপ। এবং এদের প্রোটিয়ামে একটা প্রোটন থাকে, ডিউটেরিয়ামে 2টা থাকে, ট্রিটিয়ামে 3টা থাকে। আচ্ছা, এরপরে আমরা 2টা জিনিস শিখবো, আইসোটোন এবং আইসোবার। দেখো, আইসোটোন আমরা মনে রাখবো কিভাবে? এই যে দেখো এখানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই 3টা পরমাণুর ছবি আমি দেখিয়েছি এখানে। দেখো এখানে আমি লিখে দিয়েছি 6টা প্রোটন থাকে, 8টা নিউট্রন থাকে নিউক্লিয়াসের অভ্যন্তরে। তারপরে এখানে আছে 7টা প্রোটন, 8টা নিউট্রন। অক্সিজেনের বেলায় আছে 8টা প্রোটন, 8টা নিউট্রন। অর্থাৎ যে সকল পরমাণুর নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান। তোমরা দেখো এখানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই 3টা পরমাণুতেই নিউট্রন সংখ্যা দেখো সমান। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, নিউট্রন সংখ্যা 3টা দেখো সমান। যাদের এই নিউট্রন সংখ্যা সমান হবে তারা কিন্তু পরস্পরের আইসোটোন, অর্থাৎ কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই 3টা হচ্ছে আইসোটোন। আচ্ছা, এরপরে আসবো আমরা আইসোবার। আইসোবার কি? যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান। তাহলে ভর সংখ্যা কোথায় দেখো তো? ভর সংখ্যা কিভাবে হয়? প্রোটন এবং নিউট্রনের যোগ করলে যোগফল হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমি যদি এখানে যোগ করি, আর্গনের দেখো পারমাণবিক সংখ্যা 18 আর ভর সংখ্যা হচ্ছে 40। এটা কি? পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 আর ভর সংখ্যা হচ্ছে 40। ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা 20, ভর সংখ্যা হচ্ছে 40। প্রত্যেকটার ভর সংখ্যা দেখো 40। তাহলে আমি এই প্রোটন এবং নিউট্রন যোগ করব, প্রোটন নিউট্রন যোগ করব, প্রোটন নিউট্রন যোগ করব, আমরা ভর সংখ্যা পেয়ে যাব। মনে রাখবো, আইসোবার হচ্ছে যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান তাদেরকে বলবো আমরা আইসোবার। তাহলে আইসোটনের নিউট্রন সংখ্যা সমান থাকবে আর আইসোবারের ভর সংখ্যা সমান থাকবে। আচ্ছা, এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা তোমাদের প্রশ্নগুলো কমেন্টসে লিখে আমাকে জানাবে যে কি প্রশ্ন। এখানে আমি যতটুকু পড়িয়েছি তোমাদের বোঝার কোনো অসুবিধা থাকলে আমরা কমেন্টস থেকে আমি উত্তর দেবার চেষ্টা করব তোমাদেরকে। আচ্ছা, আমি যতগুলো কমেন্টস পড়লাম এখন পর্যন্ত আমি তেমন কোনো প্রশ্ন পাইনি। তোমরা দরকার হলে আবার আমার ভিডিওটি দেখে নিয়ে আর প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারবে। তাহলে আমি আরেকবার একটু ক্লাস রিভিউটা দেখিয়ে দিই যে আমাদের আজকে প্রথম অধ্যায় ছিল পারমাণবিক গঠন এবং রাসায়নিক বন্ধন। এখানে আমরা শুরু করেছি পদার্থ, পদার্থের প্রকারভেদ, মৌলিক যৌগিক পদার্থ, ধাতু, অধাতু, অপধাতু, অণু-পরমাণু শিখেছি, পরমাণুর মূল কণিকা সমূহ শিখে ফেলেছি। আর কিছু সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই কয়টি আমরা শিখে ফেলেছি। আচ্ছা, এখানে আব্দুল্লাহ আল ইমরান ও একটি প্রশ্ন করেছে যে ম্যাম, অণু কি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়? আচ্ছা, অণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না। ঠিক আছে, অণু কখনো রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করবে পরমাণু। আমি যে তোমাদেরকে অণু এবং পরমাণুর যে পার্থক্যটা দেখিয়েছি এই পার্থক্যটা ভালো মতন শিখবে, পড়বে, সেখানে লেখা আছে। ঠিক আছে, এবারে দেখো আগামী ক্লাসের পাঠ, অর্থাৎ আগামী যেই ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা কি কি শিখবো তোমরা একটু বইটা খুলে এগুলো জাস্ট একবার রিডিং পড়বে ভালো করে, যাতে করে আমি নেক্সট ক্লাসটা যখন নিব তখন যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটু জানা থাকলে তখন বুঝতে সুবিধা, একটু জাস্ট রিডিং পড়বা। দেখো কি কি শিখবো: পলির বর্জন নীতি, আউফবাউ নীতি, হুন্ডের নীতি, ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক ভর, মৌলের তুল্য ভর, আণবিক ভর, মোল, তারপরে মোলার আয়তন, প্রতীক, যোজনী, সংকেত, এই বিষয়। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থাকো, নিরাপদ থাকো, ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। ক্লাস সুন্দর হয়েছে।